প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5 ছত্রাক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমরা বাকি অংশটুকু আজকে আলোচনা করব। তো আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব, একটা হচ্ছে কি ছত্রাকের কোষীয় গঠন। আমরা গত ক্লাসে দেখেছিলাম ছত্রাক কাকে বলে এবং ছত্রাকের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে এবং ছত্রাকের দৈহিক গঠন, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখি ছত্রাকের কোষীয় গঠন কিরকম হয় এবং ছত্রাকের জনন কিভাবে সম্পাদন করে এবং ছত্রাকের উপকারিতা কিরকম হয়ে থাকে, সেটা উপকার এবং অপকার কি কি করে থাকে সেগুলো আমরা জানবো। ছত্রাকের কোষীয় গঠন যদি বলতে হয় তাহলে কি কিছু নিম্ন শ্রেণীর ছত্রাক ছাড়া অধিকাংশ ছত্রাকে তোমার কিছু অল্প কিছু বাদ দিয়ে ব্যতিক্রম ছাড়া তোমার অধিকাংশ ছত্রাকে কি কোষ, ছত্রাকের যে কোষ সেটা কি দুটি অংশে বিভক্ত। ঠিক আছে, দুটি অংশে বিভক্ত, যার একটা কি কোষ প্রাচীর, একটা কোষ প্রাচীর আর আরেকটা কি প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, প্রোটোপ্লাস্ট। তাহলে এই তোমার কোষীয় গঠনের মধ্যে কি কি, একটা কোষ প্রাচীর আর প্রোটোপ্লাস্ট। আর কোষ প্রাচীর বললেই সেটা আমরা শৈবালের ক্ষেত্রে যেমন জেনেছি যে সেলুলোজ নির্মিত জড় কোষ প্রাচীর। তো এই ক্ষেত্রে ছত্রাকের যে কোষ প্রাচীর সেটা কি দিয়ে নির্মিত হয়ে থাকে, কাইটিন সমৃদ্ধ, অর্থাৎ কাইটিন নির্মিত। ঠিক আছে, কাইটিন নির্মিত। তাহলে এরকম কাইটিন নির্মিত কোষ প্রাচীর তোমার থেকে থাকে। আর প্রোটোপ্লাস্ট যেটা তোমার কোষ প্রাচীরের ভেতরে সমুদয় পদার্থ, কোষ প্রাচীর ব্যতীত বা কোষ প্রাচীর বাদ দিয়ে বাকি যে অংশটুকু সেটা কি প্রোটোপ্লাস্ট। আর এই প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি থাকে, তোমার সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, এগুলো কোষ ঝিল্লি থাকবে, এগুলো নিয়ে তোমার কি গঠিত, এই প্রোটোপ্লাস্ট তোমার গঠিত হয়ে থাকে। তাহলে কোষীয় গঠন বললে এতটুকুই বোঝায়, কোষ প্রাচীর সেটা কি দিয়ে কাইটিন নির্মিত, এবং প্রোটোপ্লাস্ট বললে সেখানে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজমের যে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সেগুলো কি অবস্থান করে থাকে। তাহলে এটা আমরা কোষ প্রাচীর কোষীয় গঠনের মধ্যে আমরা জানলাম। এরপরে যেটা আমরা জানবো ছত্রাকের জনন, কিভাবে ছত্রাক জনন কাজটা সম্পাদিত করে। তো এখানে ছত্রাকের জনন বলতে গেলে তোমার তিন ধরনের জননের কথা জানি। একটা কি অঙ্গজ জনন, আরেকটা অযৌন জনন, আরেকটা কি যৌন জনন। তো এখানে ছত্রাকের জনন করতে গেলে দুইটা শব্দের সাথে আমরা পরিচিত। একটা কি হলোকার্পিক ছত্রাক, একটা হলোকার্পিক ছত্রাক, আরেকটা কি ইউকার্পিক ছত্রাক। ইউকার্পিক ছত্রাক, এই দুইটা সংজ্ঞা কি তোমার সংজ্ঞার জন্য গুরুত্বপূর্ণ। এই দুইটা শব্দ কি কি, একটা হলোকার্পিক ছত্রাক, আরেকটা কি ইউকার্পিক ছত্রাক। তো কোনটাকে আমরা কি বলবো, হলোকার্পিক ছত্রাকের সংজ্ঞাটা আমরা জানবো এবং ইউকার্পিক ছত্রাকের সংজ্ঞাটা আমরা জানবো। তো হলোকার্পিক ছত্রাক যেটা কোনো কোনো ছত্রাক প্রজাতির সমস্ত দেহকোষটি যখন জনন কাজে ব্যবহৃত হয়, তার মানে যখন কিছু কিছু ক্ষেত্রে ছত্রাকের তোমার কি সমস্ত দেহটাই তোমার কি করে জনন কার্যে অংশগ্রহণ করে, তখন সেই ছত্রাকটিকে কি বলে থাকে, হলোকার্পিক ছত্রাক। তার মানে সমগ্র দেহ জনন কার্যে ব্যবহৃত হয়, জনন কার্যে ব্যবহৃত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের হলোকার্পিক ছত্রাক আমরা বলে থাকি। আর ইউকার্পিক ছত্রাকের ক্ষেত্রে কি, অধিকাংশ ছত্রাকের দেহের অংশ বিশেষ হতে, ঠিক আছে, তাহলে দেহের অংশ বিশেষ হতে যখন জনন যন্ত্রের ছিদ্র হয়, তোমার সৃষ্টি হয়, দেহের কিছু অংশ থেকে যখন জনন অংশের তোমার জনন যন্ত্রের সৃষ্টি হবে, তখন সেই ছত্রাকটিকে কি বলা হয়ে থাকে, ইউকার্পিক ছত্রাক। তাহলে হলোকার্পিকের ক্ষেত্রে সমগ্র দেহটাই তোমার জনন কার্যে ব্যবহৃত হবে, আর ইউকার্পিকের ক্ষেত্রে কি দেহের কোনো অংশ হতে তোমার কি হবে, জনন যন্ত্রের সৃষ্টি হবে এবং বাকি অংশ কি থাকবে, স্বাভাবিক থাকবে, তখন সেই ছত্রাকটিকে বলা হয়ে থাকে কি ইউকার্পিক ছত্রাক বলা হয়ে থাকে। তাহলে এই দুটো শব্দ একটু জেনে রাখবে, একটা হলোকার্পিক ছত্রাক কাকে বলে, আর একটা কি ইউকার্পিক ছত্রাক কাকে বলে। এখন জননের মধ্যে যেটা আমরা শৈবালের জননের ক্ষেত্রেও জেনেছি যে অঙ্গজ, অযৌন এবং যৌন, তিন ধরনের জননের মধ্যে অঙ্গজ জনন যে কিভাবে সম্পাদিত হয়, অঙ্গজ জননের ক্ষেত্রে সেগুলো আমরা মাধ্যমগুলো আমরা জানি না কি কিভাবে হতে পারে। একটা হতে পারে কি দৈহিক খণ্ডায়ন, কিসের মাধ্যমে, দৈহিক খণ্ডায়নের মাধ্যমে, এটা একটা পদ্ধতি হতে পারে। আর তাছাড়া হতে পারে কি বিভাজনের মাধ্যমে। ঠিক আছে, বিভাজনের মাধ্যমে, এটাও একটা পদ্ধতি হতে পারে।
আরেকটা যেটা হতে পারে কি কুড়ি অর্থাৎ বার্ড সৃষ্টি, ঠিক আছে, কুড়ি অথবা বার্ড সৃষ্টি, কুড়ি সৃষ্টির মাধ্যমে তোমার হচ্ছে এগুলো অঙ্গজনন। তাহলে অঙ্গজনন কি কি পদ্ধতিতে হতে পারে? দৈহিক খণ্ডন, কোনো একটা অংশ থেকে, কোনো একটা খণ্ড থেকে বা অংশ থেকে যখন হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ একটা ছত্রাক রূপ পায় তখন সেটা হচ্ছে কি দৈহিক খণ্ডনের মাধ্যমে, সেরকম হচ্ছে কি বিভাজনের মাধ্যমে, এবং কুড়ি অর্থাৎ বার্ড বা কুড়ি একটা সৃষ্টির মাধ্যমে পরবর্তীতে সেখান থেকে একটা অপত্য ছত্রাক এবং পরবর্তীতে পরিপূর্ণ একটা ছত্রাক তোমার হচ্ছে তৈরি হতে পারে। তাহলে এটা হলো অঙ্গজননের পদ্ধতিগুলো। তারপরে যেটা আসে কি অযৌন জনন। অযৌন জননের সংজ্ঞাতে আমরা জানি না কাকে বলে, তোমার হচ্ছে গ্যামিট ব্যতি রেখে অর্থাৎ স্পোরের মাধ্যমে। অযৌন জনন যেটা হচ্ছে কি করে, স্পোর সৃষ্টির মাধ্যমে, না স্পোর বা রেণু যেটাকে আমরা বলি, এই স্পোর সৃষ্টির মাধ্যমে যে জননটা সম্পন্ন হওয়া করে সেটাকে আমরা কি বলে থাকি? অযৌন জনন বলে থাকি। তো এখানে স্পোর যেখানে সৃষ্টি হয় সেই স্থানটাকে বলা হয়েছিল কি, স্পোর যেখানে সৃষ্টি হয় সেই স্থানটাকে কি বলা হয়ে থাকে? স্পোরাঞ্জিয়াম। কি বলা হয়ে থাকে? স্পোরাঞ্জিয়াম। তাহলে স্পোরাঞ্জিয়াম আমরা কাকে বলবো? যে স্থানে তোমার স্পোর সৃষ্টি হয় বা রেণু সৃষ্টি হয় সেই স্থানটিকেই বলা হয়ে থাকে কি? স্পোরাঞ্জিয়াম। এরকম স্পোরাঞ্জিয়াম সৃষ্টির মাধ্যমে সেখানে স্পোর এবং স্পোরের বিভিন্ন নামকরণগুলো আছে, সেগুলো কি কি হতে পারে? হতে পারে সেটা জুস্পোর, না, বা চলরেণু যেটাকে আমরা বলি জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর, এরকম বিভিন্ন হিপনোস্পোর, তারপরে কনিডিয়া, গনিডিয়া, এরকম বিভিন্ন ধরনের স্পোর তৈরির মাধ্যমে তোমার হচ্ছে কোন ধরনের জনন? অযৌন জনন সম্পূর্ণ করে থাকে। তাহলে এটা গেল হচ্ছে কোন ধরনের? অযৌন জননের ক্ষেত্রে। আর তৃতীয়ত যে জননটা সেটা হচ্ছে কি যৌন জনন। এই যৌন জননটা কিভাবে সম্পন্ন করে? এটা হচ্ছে কি যৌন জননের সংজ্ঞাটা আমরা জানি কি, গ্যামিট, না, অর্থাৎ জনন কোষ তৈরির মাধ্যমে যে জননটা সম্পন্ন হবে, অর্থাৎ কি এখানে পুংগামিট এবং স্ত্রীগামিট। তার মানে এখানে কি তৈরি করবে? গ্যামিট। এবং গ্যামিট আমরা জানি কয় ধরনের? দুই ধরনের, পুংগামিট এবং স্ত্রীগামিট। তো এখানে স্পোরাঞ্জিয়াম যেমন একটা শব্দ পাইলাম, সেরকম গ্যামিট যেখানে তৈরি হয় সেই স্থানটাকে কি বলা হয়? গ্যামেটেনজিয়াম, ঠিক আছে, গ্যামেটেনজিয়াম। তাহলে এই গ্যামেটেনজিয়াম আমরা কাকে বলি? যে স্থান, যে স্থানে তোমার কি তৈরি হবে? গ্যামিট, অর্থাৎ পুংগামিট অথবা স্ত্রীগামিট তৈরি হবে, সেই স্থানটাকে আমরা হচ্ছে কি বলে থাকি? গ্যামেটেনজিয়াম। এখন যেখানে হচ্ছে তোমার হচ্ছে কি যে স্থানে পুংগামিট তৈরি হবে তার একটা বিশেষ নামকরণ আছে যেটাকে বলা হয় কি অ্যান্থেরেডিয়াম, না, অ্যান্থেরিডিয়াম। তাহলে এই অ্যান্থেরিডিয়ামে কি তৈরি হবে? অ্যান্থার, না, অ্যান্থার বা যেটাকে আমরা বলি পুংগামিট বা শুক্রাণু নামে চিনে থাকি। আর যে স্থানে আরেকটা যে গ্যামেট আছে যেটা হচ্ছে কি তোমার যেখানে কি উৎপন্ন হবে? স্ত্রীগামেট, অর্থাৎ ডিম্বাণু বা হচ্ছে এক তৈরি হবে, ওভাম তৈরি হবে, সেটাকে আমরা কি বলি? একটা হচ্ছে অ্যান্থেরেডিয়াম, আরেকটা হচ্ছে কি উগোনিয়াম, ঠিক আছে, ইউগোনিয়াম। তাহলে এই দুইটা স্থানে তোমার হচ্ছে কি সেখানে কি তৈরি হবে? এগ, না, এগ অর্থাৎ ডিম্বাণু তোমার হচ্ছে তৈরি হবে। তাহলে এই গ্যামেটেনজিয়াম দুই ধরনের, একটা হচ্ছে কি অ্যান্থেরেডিয়াম আর একটা হচ্ছে কি উগোনিয়াম। অ্যান্থেরেডিয়ামে কি তৈরি হবে? অ্যান্থার অর্থাৎ পুংগামিট, মেল গ্যামিট যেটা, আর উগোনিয়ামে কি তৈরি হবে? ফিমেল গ্যামিট যেটা, স্ত্রী জনন কোষ যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে তৈরি করে থাকে, না। তাহলে এরকম পুংগামিট এবং স্ত্রী গ্যামিট তৈরি করে সেটা হচ্ছে কোন ধরনের জননটা সম্পাদিত করবে? এই যৌন জননটা তোমার হচ্ছে সম্পাদিত করে থাকে। তো এটা গেল হচ্ছে কি যৌন জননের মধ্যে। তাহলে আমরা জননের মধ্যে দেখলাম একটা হচ্ছে অঙ্গজ জনন, আর একটা অযৌন জনন, আর একটা হচ্ছে কি যৌন জনন। আর এরপরে যেটা আসে তোমার হচ্ছে ছত্রাকের উপকারিতা। তোমার হচ্ছে শৈবালের যেমন আমরা উপকারিতা দেখেছি, এবং উপকারিতা না, শুধু উপকারিতা না, বলা হয় থাকে কি ছত্রাকের গুরুত্ব। আর গুরুত্ব বললে সেটা কি উপকারিতা প্লাস হচ্ছে কি অপকারিতাও বোঝায়। উপকারিতা প্লাস হচ্ছে কি অপকারিতা। তাহলে এই গুরুত্ব আমরা জানবো। শৈবালের যেমন গুরুত্ব আমরা জেনেছি উপকারিতা এবং অপকারিতা দিয়ে, সেরকম হচ্ছে ছত্রাকের ক্ষেত্রেও তোমার হচ্ছে গুরুত্ব কি উপকারিতা এবং অপকারিতা। তো উপকারিতা যেমন আছে কি উপকারিতা যেমন আছে সেরকম পাশাপাশি অপকারিতা বললে আমরা জানি না ছত্রাক তোমার বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। তোমার উদ্ভিদ বলো বা প্রাণী বলো, প্রাণী দেহে তোমার হচ্ছে বিভিন্ন যে রোগ সংঘটিত হয় সেটা কিসের মাধ্যমে? তোমার এই ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অপকারী দিক। আর উপকারিতা বললে তোমার হচ্ছে
তোমার হচ্ছে এই বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক তোমার ওষুধপত্র পেনিসিলিয়াম, সেটা হচ্ছে কি ছত্রাকের একটা গুরুত্বপূর্ণ একটা উপকারী দিক হয়ে থাকে। এগুলো ছিল তোমার ওভারঅল ছত্রাকের মোটামুটি তোমার হচ্ছে জানার জন্য যে জিনিসগুলো ছত্রাক করতে গেলে যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলো আমরা জানলাম। তাই আজকে আমরা হচ্ছে স্পেসিফিক একটা হচ্ছে তোমার হচ্ছে ছত্রাকের বর্ণনা, যেটা আমরা শৈবালের ক্ষেত্রে জেনেছি ইউরোথ্রিক শৈবাল, সেরকম হচ্ছে কি তোমার হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে আমরা বিশেষ একটা প্রজাতির ছত্রাক অ্যাগারিকাস, এই ছত্রাক সম্পর্কে একটু আলোচনা করবো। অ্যাগারিকাস ছত্রাক, অ্যাগারিকাস যেটা হচ্ছে কি তোমার হচ্ছে এটাকে বলা হয় থাকে কি প্রচলিত, যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে যেটা হচ্ছে ব্যাঙের ছাতা নামে পরিচিত। কি ব্যাঙের ছাতা, ঠিক আছে, এটা একটা। আর বৈজ্ঞানিক নাম হচ্ছে কি অ্যাগারিকাস। আরেকটা হচ্ছে কি তোমার হচ্ছে সাধারণ নাম যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে কি মাশরুম। মাশরুম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত না, তাহলে এইটা তাহলে অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা যেটাকে আমরা কি নামে চিনি, মাশরুম নামে চিনে থাকি। তাই এই অ্যাগারিকাস ছত্রাকের দৈহিক গঠনটা কিরকম হয় সেটা আমরা একটু দেখবো। তাই এখানে হচ্ছে অ্যাগারিকাস ছত্রাকের বিশেষ একটা চিত্র আছে, এই চিত্রটা আমরা একটু আঁকানোর চেষ্টা করবো, সেটা একটু দেখি চিত্রটা কেমন হয়ে থাকে। ছত্রাকে আমরা দিয়ে পড়েছি না, মাইসিলিয়াম একটা শব্দ হচ্ছে পেয়েছি, এখানে হচ্ছে মাইসিলিয়াম আমরা পাবো, হাইপি হাইপাই শব্দগুলো আমরা হচ্ছে আবার পাবো, ঠিক আছে। এই চিত্রটা তোমরা হচ্ছে ভালো করে একটু গুরুত্ব সহকারে একটু আঁকাবা, চিত্রটা গুরুত্বপূর্ণ। নামকরণগুলো আমরা একটু দেখাচ্ছি, যেটাকে এই অংশটাকে বলা হচ্ছে কি পাইলিয়াস, ঠিক আছে। কি বলা হয় তাকে পাইলিয়াস, পাইলিয়াস। তারপরে যেটা হচ্ছে ভেতরের যে অংশগুলো এগুলোকে বলা হয়ে থাকে কি গিল বা ল্যামিনি বলা হয়ে থাকে। আর যেটা এই অংশটাকে বলা হয়ে থাকে কি অ্যানুলাস, অ্যানুলাস বলা হয়ে থাকে। আর যেটা হচ্ছে কি যে দণ্ডাকৃতির যে অংশটা এটাকে কি বলা হয়ে থাকে স্টাইল, স্টাইল বলা হয়ে থাকে। আর নিচের দিকে যে সূত্রাকৃতির যে অংশগুলো এগুলোকে কি বলা হয়ে থাকে মাইসেলিয়াম, মাইসেলিয়াম, ঠিক আছে। আর এই অংশটুকু তোমার মাইসেলিয়াম ব্যতীত যে অংশটুকু এটাকে বলা বিশেষ একটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় কি ফ্রুট বডি। কি বলা হয় তাকে ফ্রুট বডি। আর নিচের যে অংশটা এটা হচ্ছে কি দৈহিক অংশ, মাইসেলিয়ামটাকে বলা হয় থাকে কি দৈহিক অংশ। আর এই ফ্রুট বডিটাকে বলা হয় থাকে কি জনন অংশ, ঠিক আছে, কি বলা হয় থাকে জনন অংশ। তাহলে এইটা হচ্ছে কি তোমার অনেক সময় বলা হয়ে থাকে যে ছত্রাক উদ্দীপক যদি ছত্রাক নিয়ে হয়, অ্যাগারিকাস ছত্রাক নিয়ে, তাহলে বলা হয়ে থাকে কি উদ্দীপকে উল্লেখিত বিষয়বস্তুটি চিহ্নিত চিত্র দাও, বা অনেক সময় চিত্র দিয়ে দেয়, বলা হয় উদ্দীপকে উল্লেখিত চিত্রটি বিভিন্ন অংশ চিহ্নিত করো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি অংশ থাকে এই অ্যাগারিকাস ছত্রাকে, এবং অবশ্যই চিত্র লিখার আঁকানোর পর এটা হচ্ছে ফিগার কি সেটা অবশ্যই লিখবে, সেটা হচ্ছে কি অ্যাগারিকাস ছত্রাক, ঠিক আছে, অ্যাগারিকাস ছত্রাক। তাই এইটা হচ্ছে চিত্র তোমার মাশরুম বা অ্যাগারিকাস ছত্রাকে। এখন আমরা বর্ণনা একটু জানি যে দৈহিক গঠনটা কিরকম। তো যেটা বলছিলাম যেটা হচ্ছে ব্যাঙের ছাতা অথবা মাশরুম অথবা বৈজ্ঞানিক নাম যেটা অ্যাগারিকাস, এই নামে হচ্ছে এটা পরিচিত। তো এখানে যেটা হচ্ছে দুইটা শব্দ পাবো আমরা, একটা হচ্ছে কি ফ্রুট বডি, এখানে দেখো ফ্রুট বডি এটা একটা, আরেকটা হচ্ছে কি ফ্রুকটিফিকেশন। কি বলা হয় থেকে ফ্রুকটিফিকেশন, এই শব্দটা আমরা একটু জানবো, ফ্রুকটিফিকেশন এবং হচ্ছে ফ্রুট বডি। তো ফ্রুকটিফিকেশন যেটা বলা হয় থাকে মাইসেলিয়াম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশ সৃষ্টিকে কি বলা হয় থাকে ফ্রুকটিফিকেশন। মাইসেলিয়াম এই অংশটাকে আমরা কি বলছি মাইসেলিয়াম না, তাহলে এই মাইসেলিয়াম থেকে ছাতার ন্যায় বায়বীয় অংশ, তার মানে এই যে এই অংশটা এটাকে বলা হয় কি ছাতার ন্যায় না, এবং এটা কি উপরের দিকে উঠে বলে এটাকে বলা হচ্ছে কি বায়বীয় অংশ। তাহলে এই মাইসেলিয়াম থেকে তোমার ছাতার ন্যায় বায়বীয় অংশ সৃষ্টিটাকেই বলা হয়ে থাকে কি ফ্রুকটিফিকেশন বলা হয়ে থাকে। এবং এই যে বায়বীয় অংশ তোমার মাইসেলিয়াম বাদ দিয়ে যে বায়বীয় অংশটা, এই বায়বীয় অংশটাকে কি বলা হয়ে থাকে ফ্রুট বডি বলা হয়ে থাকে। তাহলে সৃষ্টিটাকে বলা হচ্ছে ফ্রুকটিফিকেশন এবং অংশটাকে বলা হচ্ছে কি ফ্রুট বডি, বায়বীয় যে অংশটা সেটাকে বলা হচ্ছে কি ফ্রুট বডি বলা হয়ে থাকে। তো
তো দৈহিক গঠনের মধ্যে যেটা হচ্ছে কি বলা হয়েছে কি একটা অ্যাগারিকাস ছত্রাককে দুইটা অংশে ভাগ করা যায়। দুইটা অংশের মধ্যে কি কি, একটা হচ্ছে কি দৈহিক অংশ বা মাইসিলিয়াম যেটাকে আমরা বলি কি কি, একটা দৈহিক অংশ বা মাইসিলিয়াম, আরেকটা হচ্ছে কি তোমার হচ্ছে জনন অংশ বা যেটাকে বলা হচ্ছে কি ফ্রুট বডি, জনন অংশ বা ফ্রুট বডি। তার মানে দুইটা অংশ, একটা হচ্ছে দৈহিক অংশ, একটা হচ্ছে দৈহিক অংশ, আরেকটা হচ্ছে কি জনন অংশ, না জনন অংশ। যেটা দৈহিক অংশটাকে বলা হচ্ছে মাইসিলিয়াম এবং জনন অংশটাকে বলা হচ্ছে কি ফ্রুট বডি। তো এখানে যেটা হচ্ছে তোমার হচ্ছে দৈহিক অংশ মাইসিলিয়াম আর একটা হচ্ছে জনন অংশ তথা ফ্রুট বডি। মাইসিলিয়াম যেটা সেটা হচ্ছে অনেকগুলো শাখা প্রশাখা বিশিষ্ট, না তোমার মাইসিলিয়াম যেটা হচ্ছে অত্যন্ত শাখা প্রশাখা বিশিষ্ট এবং সূত্রাকার আমরা জানি। এবং এই মাইসিলিয়ামগুলো সূত্রাকার দেহকে কি বলা হয়, হাইফি বা হাইফা বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এরকম হাইফিগুলো যেগুলো সেগুলো হচ্ছে কি প্রস্থপ্রাচীর দিয়ে বিভক্ত থাকে। আমরা দুইটা কথা জেনেছিলাম, একটা প্রস্থপ্রাচীর যুক্ত আর একটা হচ্ছে কি প্রস্থপ্রাচীর বিহীন। তাহলে এখানে যে মাইসিলিয়াম অর্থাৎ হাইফিগুলো এগুলো হচ্ছে কি প্রস্থপ্রাচীর দিয়ে বিভক্ত থাকে এবং এগুলো হচ্ছে কি সাদা বর্ণের হয়ে থাকে এবং আবাসস্থল থেকে খাদ্য শোষণ করে। তার মানে এরা যে ছত্রাক শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে কিসের মাধ্যমে, এই মাইসিলিয়ামের মাধ্যমে তোমার হচ্ছে কোনো স্থান থেকে তোমার হচ্ছে খাদ্য শোষণ করে থাকে এই মাইসিলিয়ামের মাধ্যমে। আর যেটা এখানে আর যে যে জিনিসগুলো থাকে কোষগুলোতে প্রোটোপ্লাজম, একাধিক নিউক্লিয়াস, ছোট গহ্বর এবং তেল বিন্দু এখানে থেকে থাকে। তাহলে এইটা হচ্ছে মাইসিলিয়ামের অংশ। আর বাকি যে আরেকটা অংশ তোমার হচ্ছে জনন অংশ যেটাকে আমরা বলছি কি ফ্রুট বডি, এটা হচ্ছে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই যে দণ্ডাকৃতির যে অংশটা সেটাকে বলা হচ্ছে কি স্টাইপ এবং এই স্টাইপের উপরের দিকে তোমার হচ্ছে চক্রাকার গোলাকার একটা অংশ যেটাকে বলা হয় থাকে কি অ্যানোনাস এবং এখানে যে ছাতার মতো প্রসারিত অংশ সেটাকে বলা হয় থাকে পাইলিয়াস এবং পাইলিয়াসের নিচের দিকে তোমার হচ্ছে পর্দার ন্যায়, তোমার অসংখ্য পর্দার ন্যায় তোমার পাতলা পাতলা পর্দার ন্যায় অংশ থাকে যেগুলোকে বলা হয় থাকে কি গ্রিল বা ল্যামেলি বলা হয় থাকে। এখানে কি হয় তোমার বলা হচ্ছে কি তোমার জনন কাজে অংশ, জনন অংশ মানে কি সেটা জনন কার্যে ব্যবহৃত হবে, না তো এখানে তোমার উৎপন্ন হবে কি স্পোর, যেটাকে বলা হয়েছিল এক্ষেত্রে বলা হয়েছিল কি ছত্রাকের ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিওস্পোর। তার মানে এখানে ব্যাসিডিয়াম, আরেকটা হচ্ছে কি ব্যাসিডিয়াম, কথাটা হচ্ছে কি ব্যাসিডিয়াম। তাহলে ব্যাসিডিয়ামে কি উৎপন্ন হবে, এই ব্যাসিডিওস্পোর। তার মানে এই গ্রিল বা ল্যামেলি যে অংশটা এখানে কি তৈরি হবে, ব্যাসিডিয়াম উৎপন্ন হবে এবং এই ব্যাসিডিয়ামের মধ্যে কোন ধরনের স্পোর তৈরি হবে, এই ব্যাসিডিওস্পোর তৈরি হয়, সেটা হচ্ছে কি জনন কাজটা সম্পূর্ণ করে দিবে। তাহলে এইটা ছিল তোমার হচ্ছে অ্যাগারিকাস ছত্রাকের একটা চিহ্নিত চিত্র এবং তারপরে হচ্ছে কি বর্ণনা কিরকম হয়ে থাকে সেটা হচ্ছে আজকে আমরা জানলাম। তো ধরে আজকে আমরা অ্যাগারিকাস ছত্রাক সম্পর্কে জানলাম। সামনের দিনে আমরা হচ্ছে অন্য কিছু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।